আবার র্যাব হাসিনার ইসলামী জঙ্গি কার্ড এবং সর্বশেষ জানাবো নিষেধাজ্ঞার পরও কৌশলে চলছে সরকারি বিদেশ সফর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবার র্যাব হাসিনার ইসলামী জঙ্গি কার্ড। বছরখানেক ধরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পরিবর্তনের হাওয়া জোরদার হচ্ছে। জুনিয়র বুশ, ওবামা এবং ট্রাম্প জামানায় ভারতকে কোলে তুলে নেওয়ার ভ্রান্ত নীতির কুফল মার্কিন প্রশাসন অবশেষে টের পাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে দিল্লি তার স্বরূপ দেখানোর পর দেরিতে হলেও ওয়াশিংটনের হুঁশ ফিরেছে বলে মনে হচ্ছে। চীন ও ইসলামের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে এত ঘটা করে যে দেশকে মার্কিন নীতি নির্ধারকরা দক্ষিণ এশিয়ার তাদের কৌশলগত মিত্র ঘোষণা করেছিল, সেই দেশ যে মনে প্রাণে তাদের শীতল যুদ্ধকালীন মুরব্বী সোভিয়েত ইউনিয়নের মিত্রই রয়ে গেছে, সেটা ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ না বাঁধলে ওয়াশিংটনের অগোচরেই থেকে যেত। ইসলামের বিরুদ্ধে যুদ্ধে ভারতকে সাথে পেলেও চীনের বিরুদ্ধে কতটা পাওয়া যাবে সেটা নিয়ে অবস্থা দৃষ্টে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদী মোদি মুসলমানের বিরুদ্ধে সর্বদা খড়গহস্ত হলেও চীনের বিরুদ্ধে টু শব্দটিও উচ্চারণ করেন না কিংবা সাহস পান না। আর যারা সেই সময় মার্কিন নীতির অদূরদর্শিতার সমালোচনা করেছিলেন তাদেরকে ইসলামিস্ট আখ্যা দিয়ে ঢাকায় অবস্থিত সে দেশীয় দূতাবাসের কর্তা ব্যক্তিরা রীতিমতো ব্ল্যাকলিস্ট করেছিল। আমার দেশ পরিবারের উপর ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রের সকল হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে কণ্ঠরোধ করলেও ওয়াশিংটন বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো রকম মাথা ঘামানোর প্রয়োজন মনে করে নাই। প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে পুলিশ ও বিচারকদের সামনে সন্ত্রাসী আওয়ামী লীগের সশস্ত্র দল আমার উপর লাঠি পাথর বল্লম নিয়ে আক্রমণ চালালেও মার্কিন দূতাবাস নীরব থেকে সেই হত্যা চেষ্টায় উৎসাহ জুগিয়েছে। উৎসাহ পেয়ে আওয়ামী সন্ত্রাসীরা পরবর্তীতে অবশ্য খোদ মার্কিন রাষ্ট্রদূতের ওপরই একই কায়দায় হামলা চালিয়েছিল। যাই হোক, প্রভু ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব সৃষ্টিতে অবশেষে কপাল পুড়েছে বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার। যে ফ্যাসিস্ট শাসককে ইসলামী জঙ্গি দমনের নামে 14 বছর ধরে গণতন্ত্র ও মানবাধিকারকে পায়ের নিচে ফেলে নির্মমভাবে পিষে মারার একচ্ছত্র অধিকার দেয়া হয়েছিল, তাকেই এখন ওয়াশিংটনের কাছে নানা রকম জবাবদিহি করতে হচ্ছে। হাসিনার ব্যক্তিগত খুনি বাহিনীর লোকজনদের বিরুদ্ধেও সেখান থেকে স্যাংশন আসছে। 2008 সালের সাজানো নির্বাচনে ক্ষমতা পাওয়ার পর থেকে দিল্লি, ওয়াশিংটন এবং বেইজিং 3 প্রভাবশালী রাজধানী থেকে একই সাথে সমর্থন পেতে অভ্যস্ত শেখ হাসিনা অনেকটা অপ্রত্যাশিতভাবে প্রতিকূল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পড়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অতি দ্রুত সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। অনেক কাঠখড় পুড়িয়েও এবার ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের কারো সাথে সাক্ষাৎ না পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে শেখ হাসিনা ঢাকায় ফিরেছেন। তিনি ভালো করে জানেন যে প্রবল ইচ্ছা থাকার সত্ত্বেও অর্থনৈতিক বাস্তবতায় তিনি উত্তর কোরিয়ার কিম জং কিংবা মিয়ানমারের সামরিক জান্তা হতে পারবেন না। চীনের বিশেষ গোষ্ঠী দুটির দেশের পশ্চিমা দুনিয়ার ওপর তেমন কোনো নির্ভরতা নাই। অপরদিকে বাংলাদেশের পণ্য রপ্তানির বাজার বলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। ট্রেড স্যাংশন পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে না। ওয়াশিংটন শুধু স্যাংশনের হুমকি দিলেই বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে। ঋণের খোঁজে গলদ ঘর্ম হাসিনার অর্থমন্ত্রীর জন্য IMF, বিশ্বব্যাংকের দরজাও বন্ধ হয়ে যাবে। 2007 সালে জাতিসংঘের ভুয়া হুমকির ভয় দেখিয়ে জেনারেল মঈন এদেশে সিভিল মিলিটারি অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছিল। এবার ট্রেড স্যাংশনের হুমকি এলে সামরিক ও বেসামরিক ব্যুরোক্রেসির সাথে ব্যবসায়ীরাও যোগ দিয়ে শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান ঘটিয়ে ফেলবে। দেখা যাবে আওয়ামী ব্যবসায়ী অর্থমন্ত্রী মোস্তফা কামাল এবং আওয়ামী ব্যবসায়ী বেসামরিক উপদেষ্টা সালমান রহমান অভ্যুত্থানকারীদের সামনে কাতারে ধাক্কাধাক্কি করে দাঁড়ানোর চেষ্টা করছেন। শেখ হাসিনার হাতে একেবারেই সময় নাই, সুতরাং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মন জয়ের সর্বশেষ চেষ্টা হিসেবে আবারও জঙ্গি নাটক মঞ্চায়নের নির্দেশ দিয়েছেন। জঙ্গি নাটকের কাহিনী অথবা মঞ্চায়নে কোনো রকম নতুনত্ব নাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে র্যাব এবং ডিবি পুলিশ সদ্য তরুণদের গুম করে তাদের ইসলামী জঙ্গি গ্রুপের পলাতক সদস্য বলে প্রচার করছে। এই সমস্ত তথাকথিত নাম সর্বস্ব ইসলামী জঙ্গি দল বিভিন্ন সময় রাষ্ট্রীয় গোয়েন্দারাই তৈরি করেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে এইসব দলের কোথাও কোনো অস্তিত্ব নাই। আমি নিশ্চিত যে গুম করা সব তরুণদের র্যাব এবং গোয়েন্দা পুলিশের আয়নাঘর মার্কা সেফ হাউসে আটক রাখা হয়েছে।
র্যাব 1 এর হেডকোয়ার্টারে এবং ডিবির মিন্টো রোডের কার্যালয়ে রিমান্ডে থাকা অবস্থায় আমি এই জাতীয় অসহায় নিরপরাধ নাম না জানা অনেক তরুণকে দেখেছি। পরিকল্পনা মাফিক তাদেরকে কিছুদিন পর বাছাই করা ইসলাম বিদ্বেষী মিডিয়ার সাংবাদিক নামক গোলামদের সামনে হাজির করা হবে। সেই সব সাংবাদিকরা গোয়েন্দাদের আপন মনের মাধুরী মেশানো সব কল্পকাহিনী তাদের সংবাদপত্র এবং টেলিভিশনে কোনো যাচাই বাছাই ছাড়া একতরফাভাবে ফলাও করে প্রচার করবেন। গুম হয়ে যাওয়া তরুণদের মধ্যে অনেককে হয়তো জঙ্গি বিরোধী অভিযানের নামে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নির্মমভাবে হত্যাও হতে পারে। এই ধরনের অসংখ্য হত্যাকাণ্ড গত 14 বছরে ঘটানো হয়েছে। একবার জঙ্গি বিরোধী অভিযানের নামে বিনা বিচারে হত্যাকাণ্ড শুরু হলে সেই অভিযান বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতেও বিস্তৃত করা হবে। উপরোক্ত মানবতা বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে শেখ হাসিনা 3 ভাবে ফায়দা লোটার চেষ্টা করবেন। প্রথমত, ইসলামী জঙ্গি বিরোধী অভিযানের সফলতা প্রচার করে তিনি ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের কাছে নিজের অপরিহার্যতা প্রমাণ করবেন। দ্বিতীয়ত, প্রতিষ্ঠান হিসেবে র্যাবকে জঙ্গি দমনে সফল দেখিয়ে মার্কিন স্যাংশন উঠিয়ে নেয়ার জন্য লবি নিয়োগ করে বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবেন। এবং তৃতীয়ত, এই সুযোগে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন চালিয়ে ক্রমেই বেগবান হয়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলন দমন করবার সর্বাত্মক চেষ্টা চালাবেন। বিএনপির নেতৃত্বের কাছে আহ্বান জানাবো যে তারা যেন প্রতিটি মহাসমাবেশ থেকে দেশবাসীকে এই বিষয়টি নিয়ে সতর্ক করেন। এছাড়া বিদেশি কূটনীতিকদের কাছেও ক্ষমতাসীন মহলের এই চক্রান্ত তুলে ধরা উচিত। যেহেতু বাইডেন প্রশাসন তথাকথিত ইসলামী জঙ্গি বিরোধী অনন্ত যুদ্ধের বিতর্কিত নীতি থেকে দৃশ্যত সরে এসেছে, কাজেই আমরা আশা করছি যে শেখ হাসিনার জঙ্গি নাটক সম্পূর্ণ ব্যর্থ হবে। আসুন আমরা সম্মিলিতভাবে এই ফ্যাসিস্ট শাসকের মুখোশ উন্মোচন করে তার অপশাসনের চিত্র গণতান্ত্রিক বিশ্বের কাছে তুলে ধরি। জঙ্গি নাটক ব্যর্থ হলে শেখ হাসিনা পালানোর জায়গা পাবেন না। নিষেধাজ্ঞার পরও কৌশলে চলছে সরকারি বিদেশ সফর। অর্থনৈতিক সংকট ও ডলারের ওপর চাপ কমাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়ার পরও কেউ কেউ বিদেশ সফরে গিয়েছেন, আবার কেউ কেউ আদেশের মধ্যেই সুযোগ খুঁজছেন। এসব চলছে কৌশলে। এ যেন বাইরে ফিটফাট ভিতরে সদরঘাটের মতো অবস্থা। গত 12 মে অর্থ মন্ত্রণালয় ওই আদেশ জারির পর ওয়াসার এমডি তাকসিম এ খান সহ ওয়াসার 11 জন কর্মকর্তা বিদেশে গেছেন। তাকসিম এ খান স্পেনের মাদ্রিদে দ্য গ্লোবাল ওয়াটার সামিট সহ 2টি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছেন। তিনি সেখান থেকে আবার নেদারল্যান্ডসে যাবেন আরেকটি সেমিনারে যোগ দিতে। আর ক্রয় সংক্রান্ত বিষয়ে তুরস্ক গেছেন ঢাকা ওয়াসার 6 কর্মকর্তা। তাদের মধ্যে আছেন প্রধান রাজস্ব কর্মকর্তা SM মোস্তফা কামাল মজুমদার, আইন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, আশরাফুল হাসিব চৌধুরী ও সহকারী প্রকৌশলী শারসেজ আলম ও উপসহকারী প্রকৌশলী হাসান। জানা গেছে এই 6 কর্মকর্তা ঠিকাদারদের অর্থে সেখানে গেছেন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ ইকবাল জাভিদ ও সহকারী প্রোগ্রামার আল নাহিয়ান তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ নিতে 5 দিনের সফরে মালয়েশিয়ায় গেছেন আজ সন্ধ্যায়। শ্রম সচিব এহসানে এলাহি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ শিক্ষা সফরে 6 দিনের জন্য ডেনমার্ক গেছেন। 15 মে থেকে 21 জুন তারা সেখানে থাকবেন। সেখান থেকে যাবেন সুইজারল্যান্ডের জেনেভায় যাওয়ার কথা। মন্ত্রী পরিষদ বিভাগের 12 কর্মকর্তার এক্সপোজার ট্যুরে স্পেন ও মরক্কো যাওয়ার কথা আগামী জুন মাসে। তাদের জিও এখনো বাতিলের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে 43 জন প্রতিনিধির একটি বহর 16 দিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যাওয়ার কথা রয়েছে। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সফরে তার মেয়ে, জামাতা ও চাচাতো ভাই সঙ্গী হচ্ছেন। প্রতিমন্ত্রীর পাশাপাশি সরকারের 3 জন কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুইজারল্যান্ড যাবেন। এই জিও এখনো বাতিল হয়নি। বিদেশ সফর বন্ধের পরিপত্র জারির পরও বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর সফরে গেছেন। সিঙ্গাপুরের একটি সম্মেলনে যোগ দিতে তার 17 মে যাওয়ার কথা থাকলে তিনি 2 দিন আগে 15 মে গেছেন। সরকারি আদেশে জনপ্রতিনিধিদের ব্যাপারে কিছু বলা নেই।
এই সুযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম নিউ ইয়র্কে গেছেন। মেয়র্স মাইগ্রেশন কাউন্সিল সহ আন্তর্জাতিক দুটি সংস্থার কর্মসূচিতে যোগ দিতে ঢাকা ছেড়েছেন 16 মে। তার সঙ্গে আরও গেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী ফরহাদ হোসেন। গত 12 মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, কোভিড-19 পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণ সহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।